আগামীকাল ৫ অগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। ২০২৪ সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠান থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ৫ আগস্ট, ছাত্র জনতার ৩৬ জুলাই মঙ্গলবার। দেশের মানুষের ঐক্যের প্রতীক ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের জনগণের বিজয়ের নতুন অধ্যায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই আয়োজন থেকে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আশা করেন চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ ড্রোন শো। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তাকে ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ আমলের মতো ভুতুড়ে নির্বাচনের ইতিহাস বিশ্বে বিরল। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শুধু সংবিধান পরিবর্তন করলে হবে না, দরকার প্রকৃত শিক্ষা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শেখ হাসিনার আমাদের যে বাইস ছিল, যে আপনার মালিকানা রাজনীতি, ত্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলি কি দূর করেছি? এগুলি আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায়, মনে মরে যায় আপনার। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে মৃত্যু চোখে দেখে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বাস্তবতা স্বীকার করে বলেন, ৩৩ বছর পররাষ্ট্র ক্যাডারে চাকরি করে এমন উপলব্ধি তার বহুবার হয়েছে। যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। তিনি কিন্তু আইনও ভেঙেছেন এবং
তার এই আইন ভাঙার পেছনে আরো কিছু মানুষ আছে, আরো শক্তিশালী যারা আইন ভেঙেছে, তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা এটা দূর হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিষ্ঠুরতার দায়ে শেখ হাসিনার বিচার হতেই হবে। তাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার দরকার হলে তা নেবে সরকার। এবারে নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে, এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। আলোচকরা বলেন, দেশের ইতিহাসে মাত্র 4টি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এবারে নির্বাচন হতে হবে সবচেয়ে গ্রহণযোগ্য। জুলাই আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে গুলিতে পা হারানো আবদুল্লাহ আল ইমরান। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ঠিক করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জুলাই আন্দোলনে আহত 2 জন সাক্ষ্য দেন। এদিন এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:30টার পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান সেদিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, আহতদের দেখতে গিয়ে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা না পেয়ে দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। এবং ওনার পা পচে গেছে, কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এরপর রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চোখ হারানো পারভিন। তিনি জানান, আহত একজনকে বাঁচাতে গেলে পুলিশ তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়া এখনও অনেক বুলেট তার তলপেটে রয়েছে বলে জানান জবানবন্দিতে। জবানবন্দি শেষে শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা পারভিন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। জবানবন্দি শেষে দুজনকেই জেরা করেন পলাতক শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গতকাল এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 6 জুলাই। দেশের মানুষ আর কথামালার রাজনীতি দেখতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, গণমানুষের সমর্থন ছিল বলেই বিএনপি শত নিপীড়নের মধ্য দিয়েও টিকে ছিল। জনগণের কল্যাণে নেয়া কর্মসূচি বাস্তবায়নে দলের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ এই যুব সমাবেশ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে যুবদল আয়োজিত এ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার ৭৮ নেতাকর্মীর পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা দেওয়া হয়। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের কথা বর্ণনা দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে তা নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। এতে বিএনপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে, কাদা ছোড়াছুড়ি না করে সবাই মিলে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়তে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলে জনগণের জন্য নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপির আগামীর রাজনীতি হবে বাস্তবায়নের। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। তিনি বলেন, দেশের মানুষ পাশে ছিল বলেই স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে, তাই জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য। আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল, এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে সঠিক নেতৃত্ব দিতে চায় বিএনপি। ৫ অগস্টকে ঘিরে নাশকতার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, তবে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে বদ্ধপরিকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ৫৪ বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে আপনারা পিছিয়ে পড়বেন। গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তার দলই নির্বাচনী ট্রেনে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে মাঠে নেই আওয়ামী লীগ। নির্বাচন করতে পারবে কিনা আসেনি সে ঘোষণাও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনে কে অংশ নেবে সেটা দেখার দায়িত্ব তাঁর মন্ত্রণালয়ের নয়, তারা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সামনে নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এরকম অনেক আলোচনা চলছে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তিনি জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে নাশকতার কোনো শঙ্কা নেই, তারপরও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩ আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, ৫ আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সব কিছুর ব্যাপারেই সতর্ক থাকতে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না, এ সরকারও কাঙ্ক্ষিত মাত্রায় আনতে পারেনি, তবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মব ভায়োলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়েছে। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো
এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও? ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন, আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারি নাই। আমরা হয়তো দোয়া করব আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে। কম সুরক্ষিত রাজনৈতিক দলগুলোকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়।